প্রিয় শিক্ষার্থীরা, জেনুইন এডুকেশন বিডি চ্যানেলের আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় হতে ব্যবসায়িক লেনদেনের বিভিন্ন উৎস দলিল সম্পর্কে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা ব্যবসায়িক লেনদেনের উৎস সম্পর্কে বলতে পারব এবং নির্দিষ্ট লেনদেনের উপর ভিত্তি করে চালান, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট ও ক্রেডিট নোট লিখতে পারব। প্রথমে আমরা ব্যবসায়িক লেনদেনের বিভিন্ন উৎস সম্পর্কে জেনে নিই। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে একই দিনে বহুবিধ লেনদেন সম্পন্ন হয়, যেমন বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য বিক্রয়, পণ্য ক্রয়, ক্রয়কৃত পণ্য ফেরত, বিক্রিত পণ্য ফেরত, ব্যাংকে টাকা জমা দেওয়া বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা। এরকম বহুবিধ ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতে পারে, আর এ সমস্ত ঘটনাই হলো মূলত ব্যবসায়ের লেনদেনের উৎস। সারা বছরের লেনদেনগুলো একজন ব্যবসায়ীর পক্ষে মুখস্থ রাখা সম্ভব নয়, কাজেই লেনদেনগুলোকে প্রতিষ্ঠানের প্রয়োজনেই গুরুত্ব সহকারে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। একজন হিসাবরক্ষক যখন এই লিপিবদ্ধকরণের কাজটি সমাধা করেন, তখনই লেনদেনের পক্ষে প্রয়োজনীয় দলিলও প্রস্তুত করেন। এই দলিলপত্রগুলো হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো, বিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান ইত্যাদি। আজকের পাঠে আমরা চালান, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট কিভাবে প্রস্তুত করতে হয় তা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা চালান সম্পর্কে জানব। বিক্রেতা, ক্রেতা। ছবি দেখে বোঝা যাচ্ছে বিক্রেতা চালান প্রস্তুত করবে এবং তা ক্রেতাকে দিবে। চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন, তখন পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। এই লিখিত দলিলই হচ্ছে চালান। চালানে ক্রেতার নাম ও ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট ইহা বহি চালান আর ক্রেতার নিকট ইহা আন্তঃচালান বলে গণ্য হয়। এই চালানের উপর ভিত্তি করে ক্রেতা ক্রয় জাবেদা এবং বিক্রেতা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করেন। এখন আসো আমরা চালানের একটি নমুনা ছক দেখি। এটি হচ্ছে চালানের একটি নমুনা ছক। উপরে লিখব বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ডান পাশে তারিখ, বাঁ পাশে চালান নং, ক্রেতার নাম, ঠিকানা, এখানে লিখব চালান, তারপর থাকবে ক্রমিক নং, মালের বিবরণ, এখানে মালের পূর্ণ বিবরণ দেওয়া হবে, মাল কি দরে বিক্রয় করা হলো সে দর এখানে লেখা থাকবে, মাল বিক্রয়ের পরিমাণ এখানে লেখা থাকবে, দর এবং বিক্রয়ের পরিমাণ গুণ করে যে ফলটা আসবে সেটা টাকার পরিমাণের ঘরে লেখা হবে। মোট টাকা আমরা কথায় লিখবো এই জায়গায়, বিক্রেতার স্বাক্ষর, বিক্রয় শর্ত যদি থাকে তাহলে আমরা এখানে লিখব। এখন আসো আমরা একটা উদাহরণের সাহায্যে চালান কিভাবে লিখতে হয় তা প্র্যাকটিস করি। প্রথমে আমরা উদাহরণটি দেখে নিই। 2017 সালের মার্চের 10 তারিখ সুমন ট্রেডার্স, নিউ মার্কেট, ঢাকা 5% বাট্টায় 40 টাকা দরে 1000 কেজি নাজির শাহ চাল জাহিদ ট্রেডার্স গাজীপুরের নিকট বিক্রয় করলো। চালান নং 120, বিক্রয় শর্ত 2/10 নিট 30। তাহলে আমরা চালানটি লেখা শুরু করি। প্রথমেই বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারিখের ঘরে তারিখ, চালান নংয়ের ঘরে চালান নং 120, ক্রেতার নাম মেসার্স জাহিদ ট্রেডার্স, ঠিকানা গাজীপুর, ক্রমিক নং, মালের বিবরণ নাজির শাহ চাল, দর 40 টাকা, পরিমাণ 1000 কেজি, 40 এবং 1000 গুণ করলে হয় 40,000 টাকা, বাদ কারবারি বাট্টা 5%, 40,000-এর 5% হয় 2000 টাকা। 40,000 টাকা থেকে 2000 টাকা বাদ দিলে হয় 38,000 টাকা। তাহলে কথায় হবে 38,000 টাকা মাত্র। বিক্রয় শর্ত 2/10 নিট 30।
2/10 নিট 30 মানে হলো ক্রেতা যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে তাকে 2% নগদ বার্তা দেওয়া হবে। আর যদি 10 দিনের মধ্যে পরিশোধ করতে না পারে তাহলে তাকে 30 দিনের মধ্যে অবশ্যই চালানে উল্লেখিত সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। নিচে বিক্রেতার স্বাক্ষর। শিক্ষার্থীরা চালান কিভাবে লিখতে হয় নিশ্চয়ই তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। এখন আমরা ভাউচার সম্পর্কে একটু জেনে নিই। লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। যেমন 5,000 টাকার পণ্য বিক্রয় বাবদ বিক্রেতা ক্রেতাকে 5,000 টাকার একটি ভাউচার দিয়ে থাকেন। ভাউচার দুই প্রকার, ডেবিট ভাউচার আর একটি হলো ক্রেডিট ভাউচার। পণ্য ক্রয়ে এবং বিভিন্ন ব্যয়ের সপক্ষে এই ভাউচার ব্যবহৃত হয়। ডেবিট ভাউচারের সাথে চালান ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদানপূর্বক ক্যাশবুক বা নগদান রেজিস্টারের ক্রেডিট দিক বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয়। ক্রেডিট ভাউচার পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য এই ভাউচার ব্যবহৃত হয়। ক্রেডিট ভাউচারের সাথে চালান ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ক্যাশবুক বা নগদান রেজিস্টারের ডেবিট দিক বা অর্থপ্রাপ্তির দিকে লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা যেটা জানতে পারলাম, বিভিন্ন ব্যয়ের সপক্ষে যে ভাউচার ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার নগদ রেজিস্টারের ক্রেডিট দিকে লেখা হয়। আর বিভিন্ন আয়ের সপক্ষে যে ভাউচার ব্যবহৃত হয় সেটা হলো ক্রেডিট ভাউচার। নগদ রেজিস্টারের ডেবিট দিকে ক্রেডিট ভাউচার লেখা হয়। এখন আমরা ডেবিট ভাউচারের একটি নমুনা ছক দেখে নিই। এখানে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ডেবিট ভাউচার, ডান পাশে তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, ডেবিট ভাউচার নং, হিসাব খাতের নাম, ক্রমিক নং, খরচের বিবরণ, টাকার পরিমাণ, নিচে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। ডেবিট ভাউচারের নমুনা সম্পর্কে একটা আইডিয়া আমাদের হলো। এখন আমরা একটু উদাহরণ সাহায্যে কিভাবে ডেবিট ভাউচার লিখতে হয় তা প্র্যাকটিস করব। আলী অ্যান্ড হায়দার, আন্দরকিল্লা, চট্টগ্রাম, 2017 সালের মার্চের 30 তারিখ কর্মচারী রানুকে বেতন প্রদান করা হলো 25,000 টাকা। ভাউচার নং 52। এই লেনদেনটি এখন আমরা ভাউচারে লিখব। প্রথমে প্রতিষ্ঠানের নাম আলী অ্যান্ড হায়দার, আন্দরকিল্লা, চট্টগ্রাম, ঠিকানা লিখলাম। তারিখের ঘরে তারিখ লিখলাম। ডেবিট ভাউচার নম্বর লিখলাম। গ্রহণকারীর নাম লিখলাম। হিসাব খাতের নাম লিখলাম। এখানে ঠিকানা লিখলাম না, কারণ আমাদের প্রশ্নের ঠিকানা দেওয়া নাই। প্রশ্নে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যগুলো শুধু আমরা ব্যবহার করব। কোনো তথ্য দেওয়া না থাকলে সেটা খালি থাকবে। ক্রমিক নং, বেতন প্রদান, খরচের বিবরণ দিলাম। টাকার পরিমাণ 25,000, মোট টাকা 25,000, কথায় 25,000 টাকা মাত্র। নিচে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। আশা করি তোমরা কিভাবে ডেবিট ভাউচার লিখতে হয় তা বুঝতে পেরেছ। এখন আমরা ক্রেডিট ভাউচারের একটি নমুনা ছক দেখব। ডেবিট ভাউচারের মতোই এখানে শুধু ক্রেডিট ভাউচার হবে। ডেবিট ভাউচার নং ছিল, এখানে হবে ক্রেডিট ভাউচার নং। তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এগুলো আগের মতোই। ক্রমিক নং, এখানে ব্যয়ের বিবরণের জায়গায় হবে আয়ের বিবরণ, টাকার পরিমাণ, আর বাকি সব ঠিকই আছে। তাহলে আমরা একটা উদাহরণ সাহায্যে প্র্যাকটিস করি, বুঝতে আরো সুবিধা হবে। সমাধান লিমিটেড, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, 2017 জানুয়ারির 28 তারিখ এম কোং সোনারামপুর আশুগঞ্জকে পরামর্শ প্রদান করে 20,000 টাকা পেল। ভাউচার নং 10। তাহলে আমরা লেখা শুরু করি। প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারিখ, ভাউচার নং, গ্রহণকারীর নাম কোং, গ্রহণকারীর ঠিকানা সোনারামপুর আশুগঞ্জ, হিসাব খাতের নাম হচ্ছে সেবা আয়, যেহেতু পরামর্শ করে টাকা পাওয়া গেল তার মানে সেবা দিয়ে আয় হলো। ক্রমিক নং, আয়ের বিবরণ, পরামর্শ প্রদান করে প্রাপ্তি, টাকার পরিমাণ 20,000 টাকা, মোট 20,000 টাকা, কথায় 20,000 টাকা মাত্র। আর নিচে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর।
আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে ক্রেডিট ভাউচার লিখতে হয়। এখন আমরা ক্যাশ মেমো সম্পর্কে জানব। বিক্রেতা ক্যাশ মেমো তৈরি করে ক্রেতাকে মালের সাথে সরবরাহ করে থাকে। নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। পণ্য বিক্রেতা ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে। বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো প্রস্তুত করা হয় না। ক্যাশ মেমো 3 কপি করা হয়। এক কপি ক্রেতাকে মালের সাথে দিয়ে দেওয়া হয়, আরেক কপি বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে থাকে, তৃতীয় কপি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে সংরক্ষিত থাকে। এখন আমরা ক্যাশ মেমোর একটি নমুনা ছক দেখব। উপরে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ক্যাশ মেমো, ডানে তারিখ, বায়ে ভাউচার নং, ক্রেতার নাম, ঠিকানা, ক্রমিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা, টাকার পরিমাণ, নিচে বিক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর, টাকা কথায়। এই হলো ক্যাশ মেমোর একটি নমুনা ছক। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে ক্যাশ মেমো লেখা প্র্যাকটিস করি। আলম জেনারেল স্টোর, নিউ মার্কেট, ঢাকা, 2017 জানুয়ারি 1 তারিখ। সীমান্ত অ্যান্ড ব্রাদার্স, গাজীপুর এর নিকট, নগদে 5 টাকা দরে 1000 পিস জেল কলম বিক্রয়, ভাউচার নং 56, কারবারি বাট্টা 5%। তাহলে আমরা লেখা শুরু করি। প্রথমে বিক্রয় প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারিখ, ভাউচার নং 56, ক্রেতার নাম সীমান্ত অ্যান্ড ব্রাদার্স, ঠিকানা গাজীপুর, ক্রমিক নং, মালের বিবরণ জেল কলম, 5 টাকা দরে 1000 পিস জেল কলম, মোট দাম হচ্ছে 5000 টাকা, বাদ কারবারি বাট্টা 5%, 5000 এর 5% হয় 250 টাকা, বাদ দিলে হয় 4750 টাকা। কথায় 4750 টাকা মাত্র। নিচে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। এই হলো ক্যাশ মেমো লেখার নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা ডেবিট নোট সম্পর্কে জানব। ক্রেতা ডেবিট নোট তৈরি করবে, দিবে বিক্রেতার কাছে। ডেবিট নোট হচ্ছে ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায়। এভাবে বিক্রিত পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে, তখন ক্রেতা উক্ত ফেরত মালের পূর্ণ বিবরণ যথা পণ্যের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি একখানা কাগজে লিখে ফেরত পণ্যের সাথে বিক্রেতার নিকট প্রেরণ করে। নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে। এরূপ নোটকে ডেবিট নোট বলে। ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকেন। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম, ক্রেতা যেই মালটা ক্রয় করে আনলো তা যদি কোনো কারণবশত ফরমাইশ অনুযায়ী না হয়, তাহলে ক্রেতা সেই মালটা ফেরত পাঠায় বিক্রেতার কাছে, এবং ফেরত পাঠানোর সময় একটা নোট লিখে বিক্রেতাকে জানায় যে তাদের হিসাব খাত ডেবিট করা হয়েছে। এজন্য একে বলে ডেবিট নোট। ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকে। এখন আমরা ডেবিট নোটের একটি নমুনা ছক দেখব। যেহেতু ক্রেতা তৈরি করে থাকে ডেবিট নোট, তাহলে এখানে হবে ক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ডেবিট নোট নং, তারিখ, ডেবিট নোট, এখানে হবে বিক্রেতার নাম ও ঠিকানা, চালান নম্বর, ক্রমিক নং, মালের বিবরণ, কি কি মাল ফেরত দিল, কেন ফেরত দিল সেটা এখানে লেখা থাকবে, টাকার পরিমাণ এখানে লেখা থাকবে, আর এখানে নিচে থাকবে কথায় ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। এখন আমরা একটা উদাহরণ সাহায্যে এটা প্র্যাকটিস করব। ইমরান ব্রাদার্স, 2017 আগস্ট 18, মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজের নিকট প্রতি পিস 1300 টাকা দরে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো। তাহলে এখানে ইমরান ব্রাদার্স মাল ফেরত পাঠিয়েছে স্বপ্না এন্টারপ্রাইজের কাছে। তার মানে এখানে ক্রেতা হচ্ছে ইমরান ব্রাদার্স আর বিক্রেতা হচ্ছে স্বপ্না এন্টারপ্রাইজ। এখানে ডেবিট নোট হচ্ছে 173, চালান 1265, 3 আগস্ট। তাহলে এটা আমরা কিভাবে লিখবো এখন তা দেখব। প্রথমে ক্রেতার নাম ও ঠিকানা। এখানে ক্রেতার নাম দেওয়া আছে, ঠিকানা দেওয়া নাই। তারিখের ঘরে তারিখ লিখলাম। ডেবিট নোট 173, প্রাপকের নাম
মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ। প্রাপকের ঠিকানা দেওয়া নাই, তাই লিখলাম না। চালান নম্বর 1262/3 আগস্ট 2017। ক্রমিক নং 1, মালের বিবরণ। প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো এবং ফেরত মালের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 13,000 টাকা। বাদ কারবারি বাট্টা 10%, 1300 টাকা আসছে। 13,000-এর 10% হচ্ছে 1300 টাকা। বাদ দিলে হয় 11,700 টাকা। কথায় 11,700 টাকা মাত্র। আর নিচে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। তাহলে ডেবিট নোট কিভাবে লিখতে হয় সে সম্পর্কে একটা ধারণা তোমাদের নিশ্চয়ই হয়েছে। এখন আমরা ক্রেডিট নোট সম্পর্কে একটু জানবো। বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে তা ক্রেতাকে দিবে। বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত আসলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা পণ্যের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি একখানা কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত পণ্যের জন্য ক্রেডিট করা হয়েছে। এরূপ নোটকে ক্রেডিট নোট বলে। ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে থাকে। অর্থাৎ আমরা যখন ডেবিট নোট করেছিলাম তখন দেখেছিলাম যে ক্রেতা ডেবিট নোট লিখেছে বিক্রেতার কাছে। এখন বিক্রেতা যখন ওই ডেবিট নোট পেল তখন কি কি মাল ফেরত পেয়েছে তা জানিয়ে ক্রেতার কাছে আবার একটা নোট লিখলো এবং ক্রেতাকে জানিয়ে দিল যে তাদের হিসাব খাত ক্রেডিট করা হয়েছে। এই জন্য এই নোটকে বলে ক্রেডিট নোট। ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে থাকে। এখন আমরা ক্রেডিট নোটের একটি নমুনা ছক দেখব। যেহেতু বিক্রেতা তৈরি করে থাকে তাহলে এখানে হবে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। ক্রেডিট নোট নং প্রাপকের নাম ও ঠিকানা মানে ক্রেতার নাম ও ঠিকানা। এখানে হবে তারিখ, ক্রেডিট নোট, ডেবিট নোট নং, ক্রমিক নং, মালের বিবরণ ও ফেরতের কারণ, কি মাল ফেরত পেল সেটা এখানে লিখবে, টাকার পরিমাণ লিখবে, কথায় লিখবে আর বিক্রয় ব্যবস্থাপক স্বাক্ষর দিবে। এখন আসো আমরা একটা উদাহরণের সাহায্যে কিভাবে ক্রেডিট নোট লিখতে হয় তা প্র্যাকটিস করি। স্বপ্না এন্টারপ্রাইজ 2017 আগস্ট 20 ইমরান ব্রাদার্সের নিকট হতে প্রতি পিস 1300 টাকা দরে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাওয়া গেল। ক্রেডিট নোট 237, কারবারি বাট্টা 10%, ডেবিট নোট 173/18 আগস্ট। তাহলে আমরা ক্রেডিট নোট লেখা শুরু করি। এখানে বিক্রয় প্রতিষ্ঠানের নাম, ঠিকানা যেহেতু নাই লিখলাম না, তারিখের ঘরে তারিখ লিখলাম। ক্রেডিট নোট নং 237, প্রাপকের নাম ইমরান ব্রাদার্স, তার মানে এখানে ক্রেতার নাম, ঠিকানা নাই সুতরাং ঠিকানা লিখবো না। ডেবিট নোটের ঘরে ডেবিট নোট নং লিখলাম। ক্রমিক নং, মালের বিবরণ 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হয় ফেরত পাওয়া গেছে এবং ফেরত মালের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ক্রেডিট করা হলো। এটা বিক্রেতা ক্রেতাকে বলছে। টাকার পরিমাণ 13,000, বাদ কারবারি বাট্টা 10%, 13,000-এর 10% আসে 1300 টাকা। বাদ দিলে হয় 11,700 টাকা। কথায় 11,700 টাকা মাত্র। নিচে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। তাহলে শিক্ষার্থীরা চালান, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট কিভাবে লিখতে হয় এতক্ষণ যে আমরা আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় হতে সৃজনশীল 1 প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।